বাংলাদেশ বলার্স ভার্সেস নিউজিল্যান্ড ব্যাটার্স, নাকি নিউজিল্যান্ড বলার্স ভার্সেস বাংলাদেশি ব্যাটার্স, কোন প্যাডেলটা সবচেয়ে ইন্টারেস্টিং হবে? আপনাদের মতামত জানতে চাই, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত, এবং রিপন মন্ডলের বোলিংটা কেমন হয়েছে, এবং বাংলাদেশের প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জেস চান কিনা সেটার মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে পারেন। সো হ্যালো এন্ড ওয়েলকাম ইউ অল ব্যাক টু দ্য বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড সেকেন্ড টি20 প্রিভিউ। এবং আপনারা সবাই জানেন গতকাল প্রথম টি20 ম্যাচ ছিল, যেখানে পাঁচ নিউজিল্যান্ডকে 6 উইকেটে পরাজিত করে সিরিজ 1-0 ব্যবধানে নিয়ে গেছে, এবং আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। সো আজকে আমি পাঁচ নিউজিল্যান্ড ম্যাচের প্রিভিউর পাশাপাশি আগামীকালের ম্যাচ, আগামীকাল ওয়েদার কিরকম হতে পারে সেটা নিয়ে, প্লাস টস কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, বাট সেই বিষয়টা আবার আমি ডিসকাস করতেছি না, সেটা আপনার পাঁচ সিজন ম্যাচ প্রিভিউ পরে আসলে আমি করবো। সো যদি দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে একটু আলোচনা করতে চাই, বা প্রবাবল প্লেইং ইলেভেন নিয়ে একটু বলতে, বাংলাদেশ আমার হচ্ছে না যে তার উইনিং কম্বিনেশনটা ব্রেক করতে চাইবে। তারা হয়তো গতকালের ম্যাচে যে প্লেইং ইলেভেনটা নিয়ে মাঠে নেমেছিল, সেই প্লেইং ইলেভেনটা নিয়ে আসলে তারা আবার মাঠে নামবে বলে আমার মনে হচ্ছে। অ্যান্ড অনেস্টলি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি বলবো নো, করা উচিত হবে না। যে প্লেইং গেমটা লাস্ট ম্যাচে ছিল, মানে গতকাল ম্যাচ ছিল, সেই প্লেইং গেমটা নামান, এবং ওই টিমটা নিয়ে নামলে বেটার। বিকজ একটা টিমের উইনিং কম্বিনেশন ব্রেক করা মানে হচ্ছে আমরা টিম কম্বিনেশন নষ্ট হয়ে যাচ্ছে। তারপর একটা প্লেয়ার পড়তে আরেকটা প্লেয়ার আসছে, সে তার ক্ল্যারিটি থাকছে না, সে পরের ম্যাচে থাকবে কিনা। তো সে ক্ল্যারিটি না পেলে তো অবশ্যই মানে একটু দ্বিধার মধ্যে থাকবে, তখন সে পারফরমেন্স করতে গেলে দেখা যাবে তার পারফরমেন্স ভালো হচ্ছে না। তো এই জন্য আমি যেটা মনে করি, যে টিম নিয়ে বাংলাদেশ গতকাল খেলেছিল, সেম প্লেইং ইলেভেন নিয়ে বা আগামীকালের ম্যাচটাও খেলুক, তাতে বাংলাদেশে খেলা। নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেনটা যদি বলি, টম লেথামের যে ইঞ্জুরি, যেটা যতটুকু আছে, তিনি মোস্ট এখনো ফিট নন। তার টোটে বল লেগেছিল, তিনি প্র্যাকটিস করার সময় টোটে আঘাত পেয়েছিলেন গত পরশু। প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় তিনি মানে একটা পেসার, কোন পেসার যাই না, বাট পেসারের বলে তিনি টোটা আঘাত পেয়েছিলেন, যার কারণে তিনি খেলতে পারছেন না। প্রথম ম্যাচে খেলেন নেই, যার পরিবর্তে নিক কেলি ক্যাপ্টেন্সি করছেন। এবং ধানগত আগামীকাল ম্যাচে যদি টমলাটম ফিট না থাকেন বা অ্যাভেলেবেল না থাকেন, তাহলে তার পরিবর্তে আপনার নিক কেলি, যে গতকালের ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, আগামীকালের ম্যাচেও সে ক্যাপ্টেন্সি করবে যদি টম লেথম ফিট না থাকেন। আর যদি টম লেথম ফিট থাকেন, তাহলে হয়তো টম লেথম খেলবেন। আর নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেনে আরেকটা একটা পরিবর্তন হয়তো হতে পারে। ম্যাট ফিশার, যিনি খুব এক্সপেন্সিভ ছিলেন নিজের ডেবিউ ম্যাচে, 4 ওভার 53 নিয়েছেন কোন উইকেট ছাড়া, নিজের শেষ ওভারে 25টা রান দিয়েছেন, তার পরিবর্তে হয়তো টিম ম্যানেজমেন্ট বেন সিরিয়াসকে ট্রাই করে দেখতে পারে, অথবা ব্লেয়ার টিগনারকে ট্রাই করে দেখতে পারে। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার কোচ রব ওয়াল্টার কি ডিসিশন নেই সেটার উপরে। বিকজ আমি মনে করি যে ম্যাট ফিশারকে আসলে একটা ম্যাচ দিয়ে জাজ করে উচিত হবে না, তারপর আমি মনে করি টিম ম্যানেজমেন্ট ট্রাস্ট রাখবে। আর যদি তাকে না খেলায়, তাহলে হয়তো আপনার ডেভন জ্যাকবস, অথবা যেহেতু ম্যাট ফিশার একজন বলার, তার পরিবর্তে আপনার হচ্ছে বেন সিরিয়াসকে আমরা হয়তো দেখতে পারি, এইরকম হতে পারে। বাট অনেস্টলি আমার হচ্ছে না নিউজিল্যান্ড ওটা একটা চেঞ্জেস করবে। তবে যদি টম লেথম ফিট থাকেন, তাহলে হয়তো একটু চেঞ্জেস হতে পারে স্কোয়াডে। আচ্ছা, এবার আসেন ওয়েদারের। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং আপনারা সবাই হয়তো জানেন যে আজকে সকালে আজকে অনেক দিকে পানি অলরেডি উঠে গেছে বৃষ্টির কারণে, এবং সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখনো কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো আগামীকালে ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ না হবার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। বাট এখন এটা বলা খুব টাফ যে ওয়েদার কখন কিরকম হয়, কখন রোদ উঠে, কখন বৃষ্টি হচ্ছে, এটা আসলে বলা খুবই টাফ। তো আগামীকালের ম্যাচে ওয়েদার কিন্তু একটা বড় রোল প্লে করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার কাছে। বিকজ প্রথম ম্যাচে আপনার যদি দেখেন, প্রথম ম্যাচে কিন্তু ওয়েদার তেমন একটা ভালো ছিল না, মাঝখানে লাইটের ডিস্টারবেন্সের কারণে খেলা কিছুক্ষণ অফ ছিল। তো আগামীকালের ম্যাচে কিন্তু ওয়েদার বড় একটা রোল প্লে করবে আগামী, এবং যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো ফুল 21 ম্যাচ দেখতে পারি আমরা। আর যদি ওয়েদার ভালো না থাকে, তাহলে হয়তো কিছু ওভার রেডি সবাই তো দিয়ে আবার 15-16 ওভার বা 14-15 ওভার হয়তো ম্যাচ হবে, যদি সম্ভব হয় আর কি। আর যদি আপনার মানে ড্রেনিং সিস্টেম যদি ভালো হয়, তাহলে হয়তো 14-15 ওভার ম্যাচ আমরা দেখতে পারি। তারপর টসটাকে ইম্পর্টেন্ট বললাম, বিকজ আপনার যে এখন আপনারা জানেন যে ওয়েদার লাস্ট 2-3 দিন তো বেশ বৃষ্টি হচ্ছে। সো এখানে টস খুব ইম্পর্টেন্ট। এখন যদি ম্যাচটা শর্ট এন্ড হয়, মানে রিডিউসড আর কি, ধরেন 14-15 এরকম ম্যাচ হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যে দল আগে মানে আপনার টস জিতবে, সেটা আগে বল করতে চাইবে। বিকজ তারা তখন একটা ক্ল্যারিটি পাবে যে আমরা এই টার্গেটটা চেস করবো। দে ডোন্ট ওয়ান্ট টু ব্যাট। বিকজ আপনি যদি এই ধরনের ম্যাচ, মানে রেইন শর্টের ম্যাচগুলোতে আগে ব্যাট করেন, তাহলে যেটা প্রবলেম হয় যে আপনি শিওর থাকেন না যে আপনি কত রান করলে সেফ, ঠিক না? তো যে দল টস জিতবে, সে দল কন্ডিশনটা দেখে
আগে বল করতে চাইবে এবং হয়তো প্লেইং ইলেভেনও কিছু চেঞ্জেস হতে পারে। যদি কন্ডিশন ওই ম্যাচের মতো না থাকে তাহলে হয়তো প্লেইং ইলেভেনে দুই দলের প্লেইং ইলেভেনে কিছু চেঞ্জেস হতে পারে। এখন এটা সব ডিপেন্ড করতেছে দুইটার হিসেবে, একটা হচ্ছে আপনার ওয়েদার আর একটা হচ্ছে পিচ কেমন সেটার উপর। টস এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম যে ওয়েদার যেটা একটু বড় রোল প্লে করা আগামীকালের ম্যাচে, সো টসটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমি আরো একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যেটা আমি তখন ডিসক্লোজ করিনি। তো ওই বিষয়টা হচ্ছে যে আমাদের টপ অর্ডার আসলে রান করাটা খুবই জরুরি। দেখেন, টি-20 ক্রিকেটে বা যে কোনো ফর্মেটে একটা টিমের ব্যাকবোন হচ্ছে আপনার টপ অর্ডার, বাট টি-20 ক্রিকেটে আমাদের টপ অর্ডার মোস্ট অফ দ্য টাইম আমরা টপ অর্ডার পারফর্ম করতে পারি না, এবং আমরা টপ অর্ডার অনেক প্লেয়ারকে ট্রাই করছি। সাইফ হাসান হয়তো ধরেন কনস্ট্যান্ট, কিন্তু তানজিদ হাসান তামিম বলেন, পারভেজ ইমন বলেন, লিটন দাস বলেন, আমরা অনেক প্লেয়ারকে ট্রাই করছি। তাদের মধ্যে কেউ হয়তো রান করতে পারছেন, কেউ পারেন। যেমন তানজিদ হাসান তামিম লাস্ট ম্যাচে যে ইনিংসটা খেলছেন, মিনস আমি জানি না সে আসলে কি ভেবে ওই রকম ব্যাটিং করতেছিল। ই ওয়াজ লিটারালি স্ট্রাগলিং। ওয়ান ডে সিরিজে সে ভীষণভাবে স্ট্রাগল করতেছিল তানজিদ তামিম। হ্যাঁ, যে ম্যাচে বাংলাদেশ 200 নিচে চেস করছিল ওই ম্যাচে সে পারফর্ম করছে। আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলছি, যখন বাংলাদেশ বড় টার্গেট চেস করে তখন তানজিদ তামিম লিটারালি ফেল করেন, ব্যর্থ হন ব্যাট হাতে। ছোট টার্গেটে তিনি মাস্টার, বড় টার্গেটে তিনি বিড়াল। তো আমি যেটা পার্সোনালি মনে করি তানজিদ তামিমের উচিত হবে তার ব্যাটিং নিয়ে আরো বেশি কাজ করে, এবং তিনি যদি আসলে এইভাবে ব্যর্থ হন তাহলে অন্য কাউকে ব্যাকআপ ওপেন হিসেবে তখন ট্রাই করাতে হবে, ছাড়া কোনো অপশন নাই। আবার আছে আপনার সাইফ হাসানের ক্ষেত্রে কি কথা আপনি বলতেন, সাইফ হাসান ওর আসলে ব্যাট রান আসতেছেন লাস্ট কয়েকটা ম্যাচে তিনি ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সো তার রান করাটা খুব এসেন্সিয়াল। প্লাস রিটার্নটা ছিল, রিটার্নটা লাস্ট ম্যাচে ভালো করছেন, একটা ভালো স্টার্ট পাইছিলেন। তিনি খুব বলতে পারেন যে ভালো একটা ডিবিউটে তিনি আসলে আউট হয়েছেন, যেটা ট্র্যাজেক্টরি তিনি বুঝতেন বলের ট্র্যাজেক্টরিটা, বাট ওভার তিনি ভালো গেছেন। সো তাকে নিয়ে আসলে তেমন একটা কমপ্লেন নেই, বাট তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান দুইজনে আসলে রান করাটা খুবই এসেন্সিয়াল এই পোস্টের দলের জন্য। নাহলে সবটা কিন্তু আপনার মিডল অর্ডার আসবে, আপনাকে সব ম্যাচে তাহিদ হৃদয়, শামী হোসেন পাটোয়ারি, পারভেজ ইমন বা বলার আপনাকে জিতাবে না। সো ওই জিনিসটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাটসম্যানদেরকে, স্পেশালি টপ অর্ডার ব্যাটারদের, ওপেনারদের স্পেশালি দায়িত্ব নিয়ে খেলতে হবে। সো আগামীকালের ম্যাচে কোন দল জিতবে বলে আপনার মনে হয় আপনাদের শুভকামনা করে জানেন, এবং বাংলাদেশ দলকে আগামীকালের ম্যাচের জন্য অনেক অনেক শুভকামনা। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল ম্যাচের পর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই।